ভয়েস চেঞ্জে কম বেশি সমস্যা আমাদের প্রত্যেকেরই আছে। এই সমস্যাগুলো নির্ভর করে টেন্সের উপর। আমরা ভয়েস চেঞ্জ অনেকে শুরু করে দিই, টেন্স গুলো দেখি না। সেই টেন্সের স্ট্রাকচারটা যদি ঠিক করে বুঝতে পারি, তাহলে ভয়েস চেঞ্জ সম্পর্কে আমাদের কাছে কোনো সমস্যাই আর কিন্তু থাকবে না। আজকের ভয়েস চেঞ্জটা আমি মোডাল ভার্ব দিয়ে বলছি। কোন ভার্ব বললো? মোডাল ভার্ব। প্রথমে জানি কি, যে ভার্বের যে বিষয়বস্তু আছে, ভার্বের যে স্ট্রাকচার আছে, সেই ভার্বের স্ট্রাকচার গুলো আগে দেখি। ভার্ব আমরা সাধারণত জেনে থাকি যে হওয়া, থাকা আর করা বোঝাতে যে শব্দটা ব্যবহার করা হয় তাকে ভার্ব বলে, তাই তো? এই ভার্বের ক্যাটাগরি আছে। এখানে আমরা প্রিন্সিপাল পাই, তারপর অক্সিলিয়ারি পাই, এরপর ফাইনাইট পাই, নন ফাইনাইট পাই, ট্রানজিটিভ পাই, আর ইনট্রানজিটিভ পাই। এতগুলো ভার্ব আমরা পাই। প্রিন্সিপাল ভার্ব মানে আমাদেরকে বুঝতে হবে যে প্রধান ক্রিয়াপদ। অক্সিলারি ভার্ব মানে সাহায্যকারী ক্রিয়া, যে ক্রিয়াটা বাক্যের মেন ভার্বটাকে সাহায্য করে তাকে আমরা সাহায্যকারী ক্রিয়া বলি। ফাইনাইট মানে সমাপিকা ক্রিয়া, যে ভার্বটা বাক্যের কাজটাকে সম্পূর্ণ করে তাকে বলি আমরা সমাপিকা ক্রিয়া। নন ফাইনাইট অসমাপিকা ক্রিয়া, যে ভার্বটা বাক্যের কাজটাকে সম্পূর্ণ করতে পারে না তাকে আমরা নন ফাইনাইট বলি। আর ট্রানজিটিভ বলি, অর্থাৎ সকর্মক ক্রিয়া, যে ভার্বের অবজেক্ট থাকে। আর ইনট্রানজিটিভ মানে হলো অকর্মক ক্রিয়া, অর্থাৎ যে ভার্বটার অবজেক্ট থাকে না। কিন্তু ভয়েস চেঞ্জে বাক্যের অবজেক্ট থাকাটা অবশ্যই জরুরি। কেননা ভয়েস চেঞ্জের নিয়ম আমরা কম বিস্তর সবাই জানি, বাক্যের উপর ডিপেন্ড করে। আমি প্রথমত অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে বলি। অ্যাসার্টিভ সেন্টেন্সে আমি যদি ভয়েস চেঞ্জ দেখতে যাই, অ্যাসার্টিভ সেন্টেন্সে সেখানে আমরা বেসিক্যালি কি দেখতে পাই? অবজেক্টটাকে সাবজেক্ট করতে হয়, মানে প্রথম নিয়ম। নেক্সট আমরা জানি কি, বি ভার্বের একটা সঠিক ফর্ম বসাতে হয়। এরপর আমরা মেন ভার্বের থার্ড ফর্মকে বসাই, প্রিপোজিশন হিসেবে আমরা বাই নিয়ে আসি, এরপর সাবজেক্টটাকে অবজেক্ট করি। এই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের 5খানা নিয়ম। এর বাইরে কিন্তু আমি যদি নিয়মটা খুঁজতে যাই, এর বাইরে আর কোনো নিয়ম নাই। এই নিয়মটাকে কিন্তু সঠিকভাবে স্টেপ ওয়াইজ যদি বসাতে পারি, তাহলে ভয়েস চেঞ্জটা একদম নির্ভুল। কিন্তু আমরা অনেকে কি করি, হয়তো দেখছি যে অবজেক্টটাকে সাবজেক্ট করতে ভুল করে দিয়েছি, বা কখনো হয়তো বি ভার্বের সঠিক ফর্মটা বসাতে পারি না, কখনো মেন ভার্বের থার্ড ফর্মটা ভুল হয়ে যায়। এগুলো ভুল হয়, কারণটা কি? ওই যে বললাম প্রথমে, যে টেন্স সম্পর্কে আমরা কিন্তু সচেতন নই। টেন্সটা আমরা সহজভাবে বুঝতে পারি না বা ঠিক করে ব্যবহার করতে পারি না, তার জন্য প্রবলেমটা হয়। টেন্স কিন্তু খুবই ভাইটাল। ইংলিশ গ্রামারের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে টেন্স। টেন্সটা না হলে কিন্তু ইংলিশ গ্রামারটা অচল হয়ে যায়। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে আমি যদি মোডাল ভার্ব দিয়ে ভয়েস চেঞ্জ করি, কি রকম ব্যাপার? তাহলে মোডালটা সম্পর্কে আমাকে আগে জানতে হচ্ছে। এই মোডালটা পাওয়া যায় অক্সিলারি থেকে। এই যে অক্সিলারি লিখেছি, সাহায্যকারী ক্রিয়া। এই সাহায্যকারী ক্রিয়াকে দুভাগে ভাগ করা হয়, একটা প্রাইমারি অক্সিলিয়ারি আর একটা মোডাল অক্সিলিয়ারি। প্রাইমারি অক্সিলিয়ারির মধ্যে থাকে বি, হ্যাভ আর ডু। আর মোডাল অক্সিলিয়ারির মধ্যে যেগুলো থাকে সেগুলো দেখি এবার কি কি থাকতে পারে। এই মোডাল অক্সিলিয়ারির মধ্যে রয়েছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, ডেয়ার, used to, ought to, need to, am to,
ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, আর হ্যাড টু। এই এতগুলো মোডাল অক্সিলিয়ারি আছে, এর বাইরে কিন্তু একটাও রইল না। আমি সবগুলোই এখানে লিখে দিচ্ছি। কি কি দেখে নিই আরেকবার। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, ডেয়ার, ইউজ টু, অট টু, নিড টু, অ্যাম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, আর হ্যাড টু। এর বাইরে কিন্তু কোনো মোডাল অক্সিলিয়ারি নাই। ক্লিয়ার? এরপর এই মোডাল অক্সিলারি পরে ভালো করে জেনে রাখি, মোডাল অক্সিলারি পরে যে মেন ভার্বটা বসে, মেন ভার্ব অলওয়েজ প্রেজেন্ট, অলওয়েজ প্রেজেন্ট, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে মেন ভার্ব অর্থাৎ এই মোডাল অক্সিলারির পরে যে মেন ভার্বটা বসবে সেটা কিন্তু সর্বদাই প্রেজেন্ট রূপ। এখানে যদি আমরা পাস্ট রূপ করে দিই তাহলে কিন্তু বাক্যটা ভুল। মোডাল ভার্বের পরে সব সময় কিন্তু মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। ঠিক আছে? এরপর আমি ভয়েস চেঞ্জ করব কি করে। প্রথমত দেখি একটা বাক্য দিয়ে, উই অট টু রেসপেক্ট আওয়ার প্যারেন্টস। উই অট টু রেসপেক্ট আওয়ার প্যারেন্টস। নিশ্চয়ই বাক্যটার দিকে তাকিয়ে বুঝতে পারছি যে মোডাল ভার্ব কোনটা, অট টু। বলেছি মোডাল ভার্বের পরে সবসময় মেন ভার্বটা প্রেজেন্ট ফর্ম বসবে, রেসপেক্ট প্রেজেন্ট ফর্ম বসেছে, তাহলে এই দুটো অংশ হচ্ছে আমার কাছে ভার্ব। ঠিক আছে? বাক্যের ভার্বকে যদি ঠিক মতো করে খুঁজে পাই তাহলে আর দুটো অংশ বার করতে আমাদের অসুবিধা হয় না। আমরা জানি যে বাক্যের ভার্বকে আমি যদি কে দিয়ে প্রশ্ন করে উত্তরটা বার করতে পারি তাহলে সাবজেক্টটা অতি সহজেই পাওয়া যায়। তাহলে উই অট টু রেসপেক্ট আওয়ার প্যারেন্টস, আমাদের বাবা মাদেরকে অবশ্যই সম্মান করা উচিত। তাহলে সম্মানটা কে করবে? উই, আমরা। সাবজেক্ট, কাকে সম্মান করব? আওয়ার প্যারেন্টস। এই কি আর কাকে দিয়ে প্রশ্ন করলে কিন্তু ডাইরেক্ট অবজেক্টটা পাওয়া যায়, কি আর কাকে। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে এই ডাইরেক্ট অবজেক্ট কিন্তু সবচেয়ে বেশি জরুরি। ডাইরেক্ট অবজেক্ট, যদি আমি ডাইরেক্ট অবজেক্টটা বাক্যের মধ্যে না খুঁজে পাই তাও যদি ভয়েস চেঞ্জটা করতে যাই তাহলে কিন্তু অবশ্যই ভুল হবে। তাহলে সবার প্রথম কিন্তু ভার্বটাকে কি আর কাকে দিয়ে প্রশ্ন করে ডাইরেক্ট অবজেক্ট আমাকে বার করে নিতে হচ্ছে, তারপর আমি ভয়েস চেঞ্জ স্টার্ট করতে পারবো। তাহলে কাকে সম্মান করা উচিত না? আওয়ার প্যারেন্টস। এটা হয়ে গেল আমাদের কাছে ডাইরেক্ট অবজেক্ট। এরপরে সেই ভয়েস চেঞ্জের চিরাচরিত নিয়ম, বাক্যটা বুঝতেই পারছি সাবজেক্ট ভার্ব অবজেক্ট অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করার নিয়মটা কি? প্রথম অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে, এরপর বি ভার্বের সঠিক ফর্ম, মেন ভার্বের থার্ড ফর্ম, তারপর বাই একটা প্রিপোজিশন দিয়ে সাবজেক্টটা অবজেক্ট করব। আর প্রোনাউন গুলো তো পরিবর্তন জানি আমরা, যেমন আই থাকলে মি হয়, উই থাকলে আস হয়, দে থাকলে দেম হয়, সি থাকলে হার হয়, হি থাকলে হিম হয়, ইউ থাকলে ইউই থাকে। এই হচ্ছে প্রোনাউন, এগুলোকে বলছি প্রোনাউন, পি আর ও এন ও ইউ এন, প্রোনাউন। ব্যাস, এগুলো পরিবর্তন হয়, ওর পাশ থেকেও ঘুরতে পারে, এ পাশ থেকেও ওদিকে ঘুরতে পারে। ব্যাস, তাহলে প্রথমত কি বলেছে? অবজেক্টটাকে সাবজেক্ট। এবার শুরু করি। আওয়ার প্যারেন্টস, কোনো পরিবর্তন হবে কি? না, পরিবর্তন হবে না। আওয়ার প্যারেন্টস আমরা সাবজেক্টের জায়গায় লিখব, আওয়ার প্যারেন্টস।
এখানে সাবজেক্টটা সিঙ্গুলার হোক বা প্লুরাল নাম্বার হোক তাতে কিছু যায় আসে না। মোডাল ভার্ব দিয়ে যখন ভয়েস চেঞ্জ করব ভালো করে খেয়াল রাখবো যে মোডাল অক্সিলারিটা উল্লেখ করা থাকবে সেটাই কিন্তু আমাকে বসিয়ে দিতে হবে, কোনো পরিবর্তন করা যাবে না। যে মোডাল ভার্বটা ব্যবহার করা আছে বাক্যের মধ্যে সেটাই কিন্তু বসাবো, ব্যাস। এবার মোডাল ভার্বটা কি? অট টু। এখানে ছকের মধ্যে দেখতে পাচ্ছি এখানে অট টু লেখা আছে, মোডাল অক্সিলারি, তাহলে এটাই বসাবো, অট টু। ক্লিয়ার হয়েছে? এবার মোডাল ভার্বের পরে বি ভার্বের সঠিক ফর্ম সর্বদাই কিন্তু বিই, এটা খেয়াল রাখবো। যদি বাক্যের মধ্যে মোডাল ভার্ব থাকে ভয়েস চেঞ্জ করতে গেলে যে 2 নম্বর নিয়মটা আছে বি ভার্বের সঠিক ফর্ম সেটা হচ্ছে বিই। ঠিক আছে? এরপর মেন ভার্বের থার্ড ফর্ম বলেছে, রেসপেক্ট আছে প্রেজেন্ট ফর্ম আর ই এস পিই সি টি, তার সঙ্গে ইডি যোগ, তাহলে থার্ড ফর্মটা পেয়ে যাচ্ছি, রেসপেক্টেড। এরপরে কি করব? বাই বসাতে বলেছে, বাইটা ব্যবহার করলে। তারপরে কি বলেছে? সাবজেক্টটা অবজেক্ট, উই থাকলে কি হয়? এই যে লেখা আছে উই থাকলে আস হয়ে যায়, ইউএস। বাক্যটা কমপ্লিট। খুব জটিল লাগছে কি? না। আর একটা বাক্য দিয়ে বলি, সি ক্যান ক্যারি দা লোড। খুব ছোট্ট একটা বাক্য, সি ক্যান ক্যারি দা লোড, সে বোঝাইটা বহন করতে পারে বা পারবে। তাহলে ক্যান মোডাল ভার্ব বুঝতে পারছি, তার সঙ্গে একটা মেন ভার্ব আছে প্রেজেন্ট ফর্মে, তাহলে ক্যান ক্যারি বহন করতে পারবে, এটা হচ্ছে আমার কাছে ভার্ব। প্রশ্ন করি, কে বহন করতে পারবে? উত্তরে সাবজেক্ট পাচ্ছি সি। কি বহন করতে পারবে? দা লোড। এটা হয়ে গেল আমার কাছে ডাইরেক্ট অবজেক্ট। এই ডাইরেক্ট অবজেক্ট পাওয়াটা কিন্তু বলেছি বারবার ধরে খুব জরুরি। এবার আমি অবজেক্টটাকে সাবজেক্ট করব, দা লোড। ঠিক আছে? যে মোডাল ভার্ব থাকবে সেটাই কিন্তু বসে যাবে বলেছি, তাহলে ক্যান আছে আমি ক্যান ব্যবহার করে দেব। এবার মোডাল ভার্ব থাকলে বি ভার্বের সঠিক ফর্মটা কি? বি, বিই ইউজ করলাম। এবারে মেন ভার্বের থার্ড ফর্ম, তাহলে ক্যারি ক্যারিড, ক্যারিড সি এ ডবল আর আই ই টি, ক্যারিড। এবার বাই ইউজ করতে হয়, দিয়ে পরে সি থাকলে কি লিখি আমরা? সি থাকলে হার লিখি, ব্যাস। এই হচ্ছে ভয়েস চেঞ্জ উইথ মোডালস। প্রথমে মোডাল ভার্ব গুলো মনে রাখবো, বাক্যটার দিকে তাকালেই যেন বুঝতে পেরে যাই কোনটা মোডাল ভার্ব। আর মোডাল ভার্ব দিয়ে ভয়েস চেঞ্জ করার সময় খেয়াল রাখবো যে মোডাল ভার্ব আছে সেটাই থাকবে, শুধু মনে করে আমরা বিটা প্রোভাইড করব ওই মোডাল ভার্বটার পরে। আচ্ছা, আর একটা জিনিস বলে দিই, যদি নট থাকে, নট দিয়ে একটু বলে দিই যে আই ক্যান নট কাট ইট, আমি এটা কাটতে পারবো না। ঠিক আছে? আই ক্যান নট কাট ইট, বুঝতেই পারছি ক্যান অক্সিলারি ভার্ব, মোডাল অক্সিলারি, আর কাট হচ্ছে মেন ভার্ব, মাঝখানে একটা নেগেটিভ ওয়ার্ড আছে নট। এবার অবজেক্ট কোনটা? ডাইরেক্ট অবজেক্ট ইট, অবশ্যই আমি ইটটাকে সাবজেক্ট করব, ইট। ক্লিয়ার? অসুবিধা নাই। এবার যে মোডাল ভার্ব থাকে সেটাই ব্যবহার করতে হয়, ক্যান, ক্যানেই বসে থেকে যাচ্ছে, ক্যান। একটা জিনিস খেয়াল করব, এই যে নট নামক শব্দটা, এই দেখতে ছোট কিন্তু এর ডিমান্ড প্রচুর, ডিমান্ড প্রচুর। কেন ডিমান্ড বলছি? কারণ রাজা যেমন সিংহাসন ছাড়া অন্য কোথাও বসে না, রাজাকে যদি আমি বাড়িতে ডেকে এসে পরে কি বলি যে রাজা মশাই আপনি বসুন, যেটা আসন পেতে দিলাম, রাজার কিন্তু সম্মানটা নষ্ট করা হয়, রাজা কিন্তু ওই আসনে বসার যোগ্য নয়, রাজা কিন্তু সিংহাসনে শোভা পায়। ঠিক তেমনি এই দেখতে শব্দটা ছোট, 3টা অক্ষরের শব্দ হতে পারে, কিন্তু এর ডিমান্ড প্রচুর। কিরকম ডিমান্ড? অক্সিলারি ভার্ব ছাড়া এ কিন্তু বসবে না, অক্সিলারি ভার্ব ছাড়া এই নট শব্দ কিন্তু বসানো যায় না। তার মানে অক্সিলারি বলতে বি, হ্যাভ, ডু, মোডাল। বি মানে am is are was were, হ্যাভ বলতে হ্যাভ হ্যাজ হ্যাড, ডু বলতে ডু ডাজ ডিড, আর মোডাল বলতে এই যে এতগুলো। এই অক্সিলারি ভার্ব ছাড়া বাক্য কিন্তু ওই বাক্যের মধ্যে নটটা কিন্তু বসানো যায় না। তাহলে আমি যদি এই নটটাকে না বসিয়ে আগে যদি আমি এখানে বি বসিয়ে দিই, কারণ আমি বলেছি যে মোডাল ভার্ব থাকলে বি যোগ করতে হয়, এবার আমি বি এর পরে যদি নটটা বসাই তাহলে কিন্তু ভুল করছি,
বি শব্দটার পরে কিন্তু নটটা বসবে না, কারণ বিটা অক্সিলারি ভার্ব নয়। বিটা অক্সিলারি ভার্ব নয়, বি এর পরে নটটা বসবে না, কারণ বিটা হচ্ছে এইখান, মানে নটটা হচ্ছে এইখানে বসবে। আগে মোডাল অক্সিলারি পাচ্ছি, তারপরে তো আমি বিটা পাচ্ছি, তাহলে এটার পর আমাকে নটটা বসাতে হবে। তাহলে আমি কি করব, ওই ক্যানের পরে অর্থাৎ মোডাল ভার্বটার পরে আমি নটটাকে ব্যবহার করব, নট। এরপর বি শব্দটাকে দেব, তাহলে ইট ক্যান নট বি। এবারে কাটের থার্ড ফর্ম কি, কাট, 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 সি ইউ টি, কাট। বাই, আই থাকলে কি হয়, আই থাকলে লেখা আছে, আই থাকলে মি হয়, এম ই। এই হচ্ছে সহজ পদ্ধতিতে মোডাল ভার্বের ভয়েস চেঞ্জ। ক্লিয়ার হয়েছে? যদি সমস্যা লাগে ভিডিওটা আবার রিপিট করে দেখবে, যদি প্রবলেম লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে